হ্যাঁ স্যার, হ্যাঁ এটাই। স্যার, এটাই। হ্যাঁ, এইটা বললাম। তাহলে এইটা টপ থেকে বটম লিখবো। তাহলে আমরা সবচেয়ে প্রথমে কে থাকছে? সবচেয়ে প্রথমে থাকছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারপরে হবে মিনিস্ট্রি অফ রেলওয়েজ, তারপরে হবে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। এটা যদিও কালকে আমি মুখে তোমাদের বলেছি, কিন্তু আজকে একটু লিখে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করো সবাই। তাহলে এখন যখন আমরা অ্যাক্সেস পয়েন্ট বা হেডিং ডিসাইড করব, তখন আমরা হায়ারার্কিক্যালি এটা লিখবো। হলো। এবার কথাটা হচ্ছে, তুমি লিখে করবে না তুমি মুখে মুখে করবে, মানে নিজে বুঝে, সেইটা তো তোমার বিষয়। আমি বলতে চাইছি যে একটা যাতে কোনোভাবেই ভুল না হয়, সেটা হচ্ছে এই পদ্ধতিতে করা। অর্থাৎ কিনা আমি লিখবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারপরে হচ্ছে মিনিস্ট্রি অফ রেলওয়েজ, তারপরে হচ্ছে কি, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট বলেছি অফ না? ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। আমি তো আমার মন থেকে বলছি, যার ফলে একটু তোমাদের কাছ থেকেই করে নিলাম। তাহলে এই টপ থেকে বটম আমরা হায়ারার্কিক্যালি লিখলাম। তাহলে আমাদের যেটা নিয়ম, সেটা হচ্ছে কর্পোরেট বডির আমি টপ হায়ারার্কিতে যে আছে তাকে আমরা হেডিং এ রাখবো। আর হচ্ছে লোয়ার হায়ারার্কিতে যে থাকবে তাকে রাখবোই। হলো। মিডিল হায়ারার্কি যদি আইডেন্টিফিকেশনের জন্য প্রয়োজন পড়ে তবে আমরা রাখবো, নতুবা রাখবো না। তাহলে কি দাঁড়ালো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জন্য আমরা কি লিখবো? ইন্ডিয়া। হলো। এবার মানে টপ হায়ারার্কিতে ইন্ডিয়া, বটম হায়ারার্কিতে রয়েছে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। তাহলে আমি যদি দেই ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, তাহলে দেখো এটা কিন্তু বোঝা খুব মুশকিল হয়ে যাবে, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু বিভিন্ন মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্টেই কিন্তু এই স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট থাকে। তাহলে এইটা পরিষ্কারভাবে বোঝা যাবে না যদি শুধু ইন্ডিয়া ডট ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স দিই। অর্থাৎ টপ হায়ারার্কি অ্যান্ড লোয়ার হায়ারার্কি যদি আমরা লিখি, তাহলে এটা কিন্তু ক্লিয়ার ইউজার্সদের পক্ষে বোঝা সম্ভব হয় না। তাহলে এই ক্ষেত্রে মিডিল হায়ারার্কি হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট। হলো। মিডিল হায়ারার্কি দিতে হবে ফর দ্য পারপাস অফ আইডেন্টিফিকেশন অফ দ্য অথর, কর্পোরেট অথর। দেখো এই অবধি বোঝা গেল কিনা? যদি কারুর কিছু জিজ্ঞাসা থাকে বলো। সোহেল রানা, বোঝা যাচ্ছে? আর কারোর আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? তা না হলে আমি পরে মানে পরবর্তীটা বলবো। তাহলে এই মতো ক্ষেত্রে তাহলে মিডিল হায়ারার্কি দিতে হবে। তাহলে আমরা চয়েস অফ অ্যাক্সেস পয়েন্ট বাই হেডিং এ গিয়ে আমরা লিখবো ইন্ডিয়া ডট মিনিস্ট্রি অফ রেলওয়েজ ডট ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে। এইবার একটা কথা বলছি, এই যে হেডিংটা, এই হেডিংটা কিন্তু অনেকটাই বড়। হলো। এটা কিন্তু একটা ওই যে উপরের যে লিড লাইন আছে তাতেই যে তোমরা মানে লেখা লেখা যাবে তা কিন্তু নয়। সেই লেখাটা লিখলে কিন্তু খুব মানে ছোট আকারে লেখা হবে, যেটা ইউজার্সদের পক্ষে নর্মাল ওয়েতে এটা বোঝা মুশকিল। হলো। হলো। সেই জন্য আমাদের এটা যদি আমাদের কন্টিনিউড লাইন করতে হয়, তাহলে আমরা লিড লাইনের একটু উপর থেকে লিখবো। লিখে যখন আমরা ব্যাক করব কন্টিনিউড লাইনে, তখন আমরা ফার্স্ট ইন্টেনশন থেকেই কন্টিনিউ করব, তবে একটু স্পেস ছেড়ে করব, যাতে আমরা বুঝতে পারি যে ফার্স্ট লাইনটা কোনটা। একটু স্পেস ছেড়ে লিখলে ফার্স্ট লাইন কোথা থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু একেবারে সঙ্গে সঙ্গেই চোখে পড়বে। এবং এইটার প্রয়োজনটা মূলত ইউজার্সদের নয়, মূলত কিন্তু আমাদের লাইব্রেরি স্টাফেদের। অর্থাৎ আমরা যখন এই কার্ডগুলো লেখার পরে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যখন সাজাবো, তখন এবার অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে গিয়ে কিন্তু অনেক সময় চোখের ভুলে সেকেন্ড লাইনে যেটা লেখা আছে সেই সেই অ্যালফাবেট থাকতে পারে। সেই কারণে একটু ছেড়ে লিখলে কিন্তু বিষয়টা একদম পরিষ্কার। কোনোভাবেই সেটাকে করা সম্ভব নয়, মানে
কি বলা যায়, সেকেন্ড লাইনের অ্যালফাবেটস কে কনসিডার করা সম্ভব নয়। তাহলে এটা বোঝা গেল এই এক্সাম্পলটা কিভাবে আমরা লিখবো হেডিং বা অ্যাক্সেস পয়েন্টে। দেবকান্ত, হ্যাঁ স্যার, বোঝা গেছে। দেবকান্ত বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, অসুবিধা হচ্ছে না বেশ। সেইভাবে। এরপরে যে বিষয়টা আর একটা এক্সাম্পল বলি, যেটা যদিও আমি কালকে একবার আলোচনা করেছি, তারপর যারা ছিলেন না তো তাদের অসুবিধা, সেই জন্য আবার বলা। সেটা হচ্ছে ধরা যাক যে আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা পাবলিকেশন হয়, সেটা হচ্ছে মানে তার স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। সময় আগামী দিনে আমাদের লাইব্রেরিতে, হ্যাঁ কি বলছো? স্যার এটা স্যার একটু ফার্স্ট থেকে বলুন, কিছু শোনা গেল না, পজ সুমিত, হয়ে গিয়েছিল। হ্যাঁ স্যার, এটা কিছু শোনা যায়নি স্যার, শুধু শোনা গেল স্যার আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা পাবলিশ হয়, তারপরে শোনা যায়নি স্যার। হ্যাঁ হ্যাঁ, ডিপার্টমেন্ট থেকে একটা পাবলিশড হয়, সেটা হচ্ছে কনফারেন্স প্রসেস। আমাদের প্রতি বেশ কয়েক বছর ধরে বছর বছরে একটা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এই কনফারেন্সে যত পাবলিকেশন গুলো আছে সেই পাবলিকেশন গুলোকে একটা বই আকারে প্রিন্ট হয়েছে। হলো, তোমরা যদি চাও বা মানে আগামী দিন যারা আসবে তারা আমার কাছ থেকে একবার দেখেও নিতে পারো, জাস্ট একটা আগ্রহের জন্য। হলো, তো সেইটার মধ্যে তার টাইটেলটা হচ্ছে লাইন, মানে এটা হচ্ছে জেনেরিক টাইটেল। এটা পিএসএম স্যার দিয়েছেন লাইন। লাইনের ফুল ফর্ম হচ্ছে এটা কি, সেটা হচ্ছে লাইব্রেরিজ ইন দ্য নেক্সট এরা। এবার শোনা গেল সুমিত? হ্যাঁ লাইব্রেরিজ স্যার, ইন দ্য শোনা নেক্সট গেছে এরা। স্যার। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই একটা, এবার প্রতি বছরের কিন্তু আলাদা আলাদা তার একটা সাবটাইটেল হয়, প্রতি বছরই আলাদা আলাদা তার একটা এরিয়া। এটা তো নেক্সট এরা বলতে তো একেবারে সবকিছুই সেখানে আসে। তো প্রতি বছরই একটা একটা করে তার থিম ইত্যাদি সমস্ত গুলো বদলায়, এই হচ্ছে বিষয়। তো এইগুলো করা বিষয়টা মূলত হচ্ছে আমাদের স্টুডেন্টদের, আমরা মানে মানে প্রেজেন্ট স্টুডেন্ট এক্স স্টুডেন্ট তারা তাদের যাতে একটা লেখার অভ্যাসটা আসে, লেখার চেষ্টা। এবং প্রাথমিক লেখাটা সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের জার্নালে, যদি এই ডিপার্টমেন্টের কি বলা যায় কনফারেন্স প্রসিডিংসে আমরা সাধারণভাবে ওইটা যে খুব হাই লেভেল অফ পাবলিকেশন হয় স্টুডেন্টদের দ্বারা তা নয়, তবে তারা যেভাবেই করুক সেইগুলোকে একটু এডিট করে ঠোরে আমরা পাবলিশ করার কথা ভাবি। সেইভাবেই পাবলিশড হয়ে আছে, যার ফলে কি হচ্ছে যে একেবারে প্রথম পাবলিকেশনটা নিজের নাম ছাপা অক্ষরে নিজের লেখা ছাপানো আকারে একটা বইয়ের মধ্যে প্রকাশনা করার চেষ্টা করা হয়েছে এই কত বছর ধরে। গত বছর যেমন হয়নি এই কোভিড পিরিয়ডের জন্য, সেইটার হয়ে উঠছে না। যাই হোক, তো এই যে পাবলিকেশনটা, এই পাবলিকেশনটা যখন হচ্ছে তখন ধরা যাক সেইখানে থাকতে মানে রইলো যে মানে কি বলা যায় লাইন ইন দা নেক্সট এর এই লাইন, তারপরে তার একটা মানে সাবটাইটেল সেটা হলো, তারপরে পাবলিশার্স এই অথর হিসাবে নাম রইলো ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এই ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স, ইউনিভার্সিটি অফ কল্যাণ। তাহলে হায়ারার্কিতে এখানে কটা রইলো, কটা লেয়ার? তিনটে লেয়ার। তাহলে কি ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স, তোমরা জানো তো যে আমাদের ইউনিভার্সিটির যে স্ট্রাকচার মানে এই একাডেমিক স্ট্রাকচার, তাতে একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের আন্ডারে হলো সেই ডিপার্টমেন্ট গুলো এক একটা ফ্যাকাল্টির আন্ডারে থাকে। বিভিন্ন ফ্যাকাল্টি রয়েছে, যেমন ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স, ফ্যাকাল্টি অফ সায়েন্স, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটসেট্রা। তাহলে এই যে পাবলিকেশনটা হয়েছে তার টিচারদের নাম এইভাবে আমাদের দেওয়া রয়েছে। তো এইভাবে এইটা কিন্তু থাকছে। তাহলে এইবার এর অথরশিপ হিসাবে এটা একটা ইনস্টিটিউশনাল মানে কর্পোরেট বডির আন্ডারে ইনস্টিটিউশন,
তাহলে এই ইনস্টিটিউশনের এবার হায়ারার্কি আমরা টপ থেকে বটম করব। তাহলে টপে আমরা রাখবো কি ইউনিভার্সিটি অফ কল্যাণী, তারপরে হচ্ছে কি বলা যায় ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স, তারপরে থাকবে ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তাহলে এখানে টপ হায়ারার্কিতে রয়েছে ইউনিভার্সিটি অফ কল্যাণী, তাহলে এইটা রাখবো ইনস্টিটিউশন নেম হিসাবে। প্রথমে আমরা ইউনিভার্সিটি অফ কল্যাণী রাখবো, তারপরে ফুল স্টপ দেবো। বটম হায়ারার্কি অবশ্যই দিতে হবে, তাহলে সেইখানে দেব ফ্যাকাল্টি। এই বটম হায়ারার্কি হচ্ছে ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এটাও আমাদের দিতেই হবে। হলো, তাহলে মিডিল হায়ারার্কি আমরা যেবার দেব কি দেব না সেই সিদ্ধান্ত নেব। যদি আইডেন্টিফিকেশনের জন্য এটা প্রয়োজন পড়ে তাহলে আমরা রাখবো মিডিল হায়ারার্কি, নতুবা রাখবো না। হ্যাঁ বলো তো দেবকান্ত, এইখানে কি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স আমরা রাখবো কি রাখবো না? হ্যাঁ স্যার, আমরা রাখবো, কারণ স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য আমরা সেটাকে ব্যবহার করতে পারি। আর কারুর কিছু মতামত? স্যার না রাখলেও দীপান্বিতা জয়েন করেছো? দীপান্বিতা, হ্যাঁ স্যার, জয়েন করেছি। তোমার কি মত? হ্যাঁ স্যার, রাখবো, যাতে মানে স্পেসিফিক ভাবে বোঝা যায় যে ডিপার্টমেন্টটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর এবার অর্পণ বলো, তুমি কি বলছো? স্যার আমার মনে হয় রাখবো না, তার কারণ মানে কোনো ইউজার যদি খোঁজে যে এটা ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে, সেই ইউনিভার্সিটি অফ কল্যাণীর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিপার্টমেন্ট খুঁজে পাবে, তাকে আবার ওই ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স ওটা যার দরকার নেই, তো ডাইরেক্ট হ্যাঁ ডিপার্টমেন্টে দেবকান্ত, পাবে স্যার। হ্যাঁ স্যার, দেবকান্ত আমি ওই অর্পণের সাথে একমত স্যার। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক স্যার, আছে। বলেন। আমি বলছি যে দেখো, এটার বিষয় হচ্ছে তুমি কি খুব একটা কিছু জানতে যে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স আন্ডার ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স এইভাবে লেখালেখি হ্যাঁ ইত্যাদির হ্যাঁ স্যার, প্রয়োজনীয়তা? হ্যাঁ স্যার, আচ্ছা জানতাম, বাবা, তাহলে মানে এইভাবে তাহলে যে তুমি লেখা হয় জানো ব্যাপারটা। আমরা আমরা কিন্তু একেবারেই এটাকে ব্যবহারই করি না অলমোস্ট। আমরা শুধু ইউনিভার্সিটি অফ কল্যাণী ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এটাই হচ্ছে পপুলার ইউজ। যেই দৃষ্টিভঙ্গিতে অর্পণ বলছে যে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্সটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই, আমরা দেব না, আননেসেসারি। কিন্তু এটা কিন্তু ইউজার্সরা যখন খুঁজবে তখন কিন্তু সে যে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ডিপার্টমেন্টের পাবলিকেশন সেইভাবেই তারা খুঁজতে আসবে ইউনিভার্সিটি অফ কল্যাণী। তাদের কিন্তু ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্সের খুব বেশি এই স্পেসিফিকেশনটা তাদের প্রয়োজন নেই। আর ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ইউনিভার্সিটি অফ কল্যাণী এইটা দিলে এখানে কিন্তু কোনোভাবেই এই ইনস্টিটিউশনকে, এই ডিপার্টমেন্টকে আন্ডার কল্যাণ ইউনিভার্সিটি সেটা আইডেন্টিফাই করতে কোনো অসুবিধে হবে না। যেমন আগের এক্সাম্পলটার ক্ষেত্রে হয়েছিল, আমরা যদি শুধু ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স রাখতাম তাহলে কিন্তু আইডেন্টিফিকেশনের প্রবলেম থাকতো, এটা বোঝা যেত না। কিন্তু এই ক্ষেত্রে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স না দিলে আইডেন্টিফিকেশনের কিন্তু কোনো সমস্যাই হবে না। সেই ক্ষেত্রে আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে, যদি সমস্যা না হয় তাহলে খামোখা আমরা মিডিল হায়ারার্কি রাখবো না, খামোখা আমরা মিডিল হায়ারার্কি রাখবো না। পরবর্তীকালে আমি কিন্তু আজকে মোটামুটি মানে এই কি বলা যায় কর্পোরেট অথরে সবই মোটামুটি বুঝিয়ে দিচ্ছি। আমি স্পেসিফিক এক্সাম্পল এরপরে কর্পোরেট বডির আমি অনেকগুলো পাঠাবো, তোমরা সেটা প্র্যাকটিস করো, ঠিক আছে? সেইটা পাঠাবো, সেইখানে এই হায়ারার্কির বিষয়টাকে একটু মাথায় রাখতে হবে, একটু বুঝতে হবে যে আমরা কতটুকু বুঝতে পারবো, যেটা বোঝা যাবে। এবং এটা এখানে আমরা 3টে হায়ারার্কি নিয়ে এক্সাম্পলটা বললাম, এমনও হতে পারে যে 4টে হায়ারার্কি। হ্যাঁ, ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ফোর্থ টায়ার। তাহলে আমাদের সেই ক্ষেত্রে কি হবে, ফার্স্ট টায়ারকে রাখবোই, মানে লাস্ট টায়ারকে, ফোর্থ টায়ারকে রাখবো। এবার মিডিল টায়ারের মধ্যে যদি দেখা যায় একটা প্রয়োজন আছে তাহলে একটা দেব, আর যদি দেখি দুটো প্রয়োজন আছে তাহলে দুটোই দেব, মানে মোট 4টেই দেব, তা না হলে 3টে দেব। আর যদি দেখা যায় যে না দুটো দিলেই আইডেন্টিফিকেশন করা মানে আইডেন্টিফাই করা যাচ্ছে তাহলে দুটো টায়ারই আমরা লিখবো। দেখো এটা পরিষ্কার কিনা, দেবকান্ত বলো দেখি।
হ্যাঁ স্যার, বুঝলাম। যেটা আমরা যেভাবে পরিচিত হবে সেইভাবে আমরা সেটাকে ব্যবহার করব। মানে কর্পোরেট বডিটা যেভাবে আমরা বেশি পপুলার বা পরিচিতি লাভ করবে সেইভাবে আমরা হ্যাঁ, সেটাকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দীপান্বিতা, হ্যাঁ স্যার বলুন। বুঝেছি। বেশ। আর কারোর কিছু জিজ্ঞাসা আছে এর মধ্যে? মৌসুমি, মৌসুমি আছো? হ্যাঁ স্যার আছি। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম। তুমি তো কালকে ছিলে, তাই না? না স্যার কালকে ছিলাম না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কোনো বিষয় না। তাহলে বোঝা গেল। অর্পিতা ব্যানার্জি, হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছো? বাহ, বেশ ভালো। তাহলে এই বিষয়টা বোঝা গেল। তাহলে কর্পোরেট বডির ক্ষেত্রে এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখ। এবার বলি যে কর্পোরেট অথরের আমি 4টে এক্সাম্পল পাঠিয়েছিলাম গতদিনকে মানে গতকাল না, তার আগের দিন যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে কিন্তু এইগুলো সব আলোচনা হয়ে গেছে। হলো, শুধুমাত্র ফোর্থটা বাকি ছিল। তা ফোর্থটা এখন মানে তোমরা অনেকেই করে রেখেছো, সবই ঠিক আছে, কালকে আমরা আলোচনাও করেছিলাম। তা সুমিত এখন ফোর্থ এক্সাম্পলটা হলো, সেইটা তোমাদের কাছে বলছে। এবার দেখো তোমাদের মানে সঙ্গে মিলছে কিনা বা আর কিছু জিজ্ঞাসা আছে কিনা, সেইটা আমরা করে নিচ্ছি। সুমিত, শুধু হ্যাঁ প্রথমে টাইটেলটা বলে নাও। আগে টাইটেলটা বলে কোন এক্সাম্পল, তারপরে হেডিং থেকে সব মানে যেটা ক্যাটালগ এন্ট্রি করেছো সেটা বলবে। আগে ওকে স্যার, এক্সাম্পলে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা বলে নাও। ওকে স্যার। টাইটেল প্রপারে আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ল্যাশ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্ল্যাশ বাংলাদেশ ডকুমেন্ট স্ল্যাশ 1971। তো এইটার করছি, এটার যেটা ক্যাটালগ করেছি সেটা হচ্ছে প্রথমে ইন্ডিয়া, তারপর ফুল স্টপ, তারপর হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ফুল স্টপ দিয়ে ওটা হচ্ছে হেডিংটা শেষ হলো। তারপর হচ্ছে ডেসক্রিপশনে লিখেছি বাংলাদেশ ডকুমেন্ট স্পেস স্ল্যাশ স্পেস, তারপর হচ্ছে সকলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কমা সরি একটা স্যার বাংলাদেশ ডকুমেন্ট 1971, বাংলাদেশ ডকুমেন্ট 1971 স্পেস স্ল্যাশ স্পেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে কমা দিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারপর ফুল স্টপ দিয়ে স্পেস, তারপর ড্যাশ স্পেস নিউ দিল্লি, তারপর হচ্ছে স্পেস কোলন স্পেস দ্য গভর্নমেন্ট, তারপর কমা দিয়ে তারপর স্পেস দিয়ে 1972, তারপর প্যারাগ্রাফ চেঞ্জ করে টু ভি, ভি মানে ভলিউমের অ্যাব্রিভিয়েশন করে ভি ডট, তারপর স্পেস দিয়ে সেমিকোলন দিয়ে তারপর স্পেস দিয়ে 24 সেন্টিমিটার, তারপর ফুল স্টপ আচ্ছা, দিয়ে। এই সুমিত, হ্যাঁ এই স্যার, ভলিউমের 2V যেটা লিখেছো সেই ভিটা হ্যাঁ স্মল না ক্যাপিটাল? স্যার স্মল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, তারপর হচ্ছে আমরা ট্রেসিং করেছি। ট্রেসিং এ একটা হচ্ছে বাংলাদেশ হাইপেন দিয়ে হিস্ট্রি, এটা আগে একটা বলো বার এটা করেছি। সাবজেক্ট হ্যাঁ হেডিং, স্যার, সেই কথাটা বলো। ও স্যার আমি আসলে বলে নিয়ে তারপর বলছিলাম এটা সাবজেক্ট হেডিং। ঠিক আছে স্যার, সাবজেক্ট হেডিং করেছি সেটা হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশ হাইপেন দিয়ে হিস্ট্রি, আর আরেকটা অর্পণ বার করেছিল ওটা হচ্ছে ইন্ডিয়া ফরেন রিলেশন হাইপেন দিয়ে বাংলাদেশ। তারপর হচ্ছে আরেকটা হবে স্যার টাইটেল অ্যাডেড এন্ট্রি। কমপ্লিট স্যার। দেখো কারুর মানে যারা যারা করেছো, যারা যারা করনি তারা এটা নোট করে নাও। আর যারা যারা করেছো তোমার করার সঙ্গে এখানে কিছু ডিফার করছে কিনা, যদি করে তাহলে বলো, যদি কিছু বুঝতে না পারো তাহলেও বলো। রিয়া, এগুলো সব শোনা গেল তো? মানে তোমরা সব হ্যাঁ শুনতে স্যার সব পেরেছো শোনা তো? গেছে। হ্যাঁ সুমিতের স্যার। যা যা বলেছে সেইগুলো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে আমি তো কারুর রেসপন্স পাচ্ছি না, তাহলে ধরে নিতে পারি যে সকলের বিষয়টা মোটামুটি বোঝা হয়েছে, তাই তো মৌসুমী?
ও মৌসুমী, হ্যাঁ স্যার বোঝা গেছে। বেশ বেশ, হলো। আচ্ছা, এই হলো কর্পোরেট অথরের 4টে এক্সাম্পল করালাম, সেটা মূলত সবটাই গভর্নমেন্ট সংক্রান্ত। আর এখানে ইনস্টিটিউশনও আছে। একটা আমাদের বোধহয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সেটা কিন্তু একটা ইনস্টিটিউশনের এক্সাম্পল। বুঝেছো? এই এক্সাম্পলের মধ্যে একটা রয়েছে না, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। হ্যাঁ স্যার আছে। আচ্ছা, তার মানে এইটা হয়ে গেল মানে ইনস্টিটিউশনের এক্সাম্পল। তাছাড়া আমি আরো তোমাদের অনেক এক্সাম্পলই পাঠাবো। বুধবার দিনকে যারা যারা আসবে তারা তারা আমার কাছে অনেক প্রশ্নপত্র আছে, সেইগুলো দেখে সেইগুলো নিয়ে নেবে। আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের এই পরীক্ষার মানে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্র তোমরা বোধহয় এখনো পাওনি, তাই তো? তাহলে না যদি স্যার, যে যে পাইনি স্যার। যে যে বুধবার আসবে সেই যেন আমাকে একটু মনে করিয়ে নেয়, তোমরা সেইটা ছবি তুলে তোমাদের গ্রুপে পোস্ট করে দেবে যাতে সকলেই পায়। সকলের তো আসার দরকার নেই, প্রয়োজন থাকলে যার প্রয়োজন থাকবে সেই আসবে। তো গ্রুপে আমরা মানে তোমরা এটাকে আপলোড করে দেবে, ডিপার্টমেন্টে আছে প্রশ্ন সেটা দেখে আপলোড করে দেবে। আর যেটা অফলাইন এই অনলাইন প্রশ্ন হয়েছে, সেটা আমি যারা এবার ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিয়েছে তারা গতকালকে ডিসার্টেশন জমা দিয়েছে। আজকে তারা তৈরি হচ্ছে, ডিসার্টেশন প্রেজেন্ট করবে, না ভুল বললাম, আজকে ওদের জমা দেওয়ার লাস্ট ডেট। আজকে ওরা জমা দেবে। আজকে কত তারিখ? 26। হ্যাঁ স্যার, 26 তারিখ। 26 তারিখ আজকে ওদের জমা দেওয়ার লাস্ট ডেট। কালকে 27 তারিখ ওদের প্রেজেন্ট করার জন্য নিজেরা প্রিপেয়ার্ড হবে। ওই কি বলা যায়, প্রেজেন্টেশনের জন্য ওদের কি যেন বলে, ওই পিপিটি তৈরি করে সেইটাকে প্রেজেন্ট করতে হবে। মিনিট 10 তাকে বক্তব্য রাখতে হবে, ওর কাজটা কি হয়েছে, কি রেজাল্ট পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সেই সেই এক্সামটা মানে সেই যে ডিসার্টেশন ভাইভা এক্সামটা, সেটা অনলাইনে হবে। সেটা হচ্ছে শনিবার দিনকে বেলা 11টার থেকে, সেটা জানা স্যার শিডিউল করে দেবে কার পরে কে প্রেজেন্ট করবে। তাহলে ওরা এখন এই দুদিন ব্যস্ত থাকবে। আমি তারপরে ওদের সাথে যোগাযোগ করে নেব, নিয়ে আমি বলবো যে ওদের কাছে যে অনলাইন যে প্রশ্নটা রয়েছে গত বছরের সেইটা যার কাছে আছে, যাতে তোমাদের গ্রুপে মানে তোমাদের মধ্যে কাউকে দিয়ে দেয়। মানে তোমাদের তো অনেকের সাথেই মানে ওই ফোর্থ সেমিস্টারের অনেকের যোগাযোগ আছে। তাহলে এইটা আমি ওকে এমন ভাবেই বলে দেবো যে তোমাদের কারুর কাছে যেন এটা পাঠিয়ে দেয়, সেখান থেকে তোমরা মানে যার কাছে পাঠাবে সে গ্রুপে পোস্ট করে দেবে, তোমাদের যে কমন গ্রুপ আছে সেখানে পোস্ট করে দেবে যাতে সকলেই ওই প্রশ্নপত্র পেয়ে যায়। আর যেটা আমাদের প্রিন্টেড ফর্মে রয়েছে ডিপার্টমেন্টে, সেইটা বুধবার দিনকে যখন আসবে। আর একটা বিষয় বলে রাখি, আমি তো আগের থেকে বলে রাখলাম, তথাপি তোমরা আসার আগে কিন্তু তোমাদের ওই যে ডিএলআই এর স্টুডেন্টস এর যে তোমাদের গ্রুপ আছে সেই গ্রুপে আমি যাচ্ছি কিনা সেই তথ্য আমি সেইখানে জানাবো, সেইটা দেখে তবে কিন্তু আসবে। সব শোনা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে স্যার। পেরেছি। তাহলে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার হচ্ছে এই কর্পোরেট অথরের মধ্যে আরো দুটো জিনিস রয়েছে। সেটা হচ্ছে এই মানে কর্পোরেট অথরের তো 3টে পার্ট, একটা হচ্ছে গভর্নমেন্ট, একটা ইনস্টিটিউশন, আর একটা হচ্ছে তোমার কনফারেন্স। তাহলে গভর্নমেন্টের মধ্যে আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে দেশের যিনি হেড অফ দা গভর্নমেন্ট থাকবে, হেড অফ দা গভর্নমেন্ট, দেশ বলে কথা না, হেড অফ দা গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশন না গভর্নমেন্ট, তাদের যে সমস্ত স্পিচ অর্থাৎ ভাষণ সেইগুলো মানে তারা দেশ সম্পর্কিত, তারা এই যে ভাষণগুলো দিয়ে থাকেন বিভিন্ন অকেশানে। কিরকম অকেশান? যেমন ধরা যাক এই যে বিভিন্ন ধরনের এই যে আমাদের দ্বিতীয় হুগলি সেতু যখন উদ্বোধন হয়, তখন কে এসেছিলেন? তখন প্রধানমন্ত্রী বোধহয় অটল বিহারী বাজপেয়ী ছিলেন, আমি ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো তিনি এই ভাষণ যেটা দিয়েছিলেন,
আবার যেমন আবার ওই কালকে যেমন ওদের বলেছিলাম যে আমাদের যে কলকাতায় যে সায়েন্স সিটি আছে সেই সায়েন্স সিটির ইনাগুরাল অকেশনে আমাদের তখন দিদেন প্রধানমন্ত্রী গুজরাল, ইন্দ্র কুমার গুজরাল, তিনি এসছিলেন। তিনিও একটা ভাষণ, প্রত্যেক জায়গায় যখন ইনাগোরেট হয় তখন তিনি ভাষণ দেন। তারপরে এই যে গত আমাদের ৭৫তম স্বাধীনতা দিবস উৎসব পালিত হলো, সেই প্রতি বছরই কিন্তু স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী লাল কেল্লায় কি বলা যায় আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তিনি জাতির উদ্দেশ্যে লাল কেল্লা থেকে ভাষণ দেন, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ভাষণ। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে এই ধরো যে হেড অফ দি গভর্নমেন্ট বা অর্থাৎ আমাদের দেশের ক্ষেত্রে আমরা দেখব যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এই দুজনদের ভাষণই আমরা সেগুলোকে লাইব্রেরিতে রেকর্ড সেইভাবে ক্যাটালগ এন্ট্রি করব যদি লাইব্রেরিতে থাকে। বিশেষ বিশেষ লাইব্রেরি যেখানে এই জাতীয় ডকুমেন্ট গুলো রাখা হয় সেইখানে কিন্তু ইউজার্সরা এই যে আমাদের হেড অফ দি গভর্নমেন্টের যে ভাষণগুলো সেই ভাষণ কিন্তু স্টাডি করে তারা গভর্নমেন্টের যে কি ধরনের চিন্তা ভাবনা ফাংশনিং ইত্যাদি হচ্ছে সেইগুলোকে মাথায় রাখতে পারে। হলো সেইগুলোকে তারা অ্যানালিসিস করে কিভাবে বিভিন্ন সময় কিরকম কি ডেভেলপমেন্ট বা কি ধরনের ভাবনা ইত্যাদি হয়েছে। তো এই ক্ষেত্রে এই যে হেড অফ দি গভর্নমেন্টের যখন এই স্পিচ গুলো থাকবে তখন আমাদের কি করতে হয়, তখন তার জন্য যে ক্যাটালগ এন্ট্রি করতে হয় সেটার জন্য রুলে স্পেসিফিক ভাবে বলে দেওয়া আছে যে কিভাবে আমরা এন্ট্রিটা করব। হলো সুমিত, পেজ নাম্বারটা বলে দাও, তোমরা একটু এই পেজটা খোলো, কর্পোরেট বডির মধ্যে এটা রয়েছে, পেজ বা নাম্বার বলে 4। দাও। হ্যাঁ স্যার, পেজ নাম্বার 469, রুল নাম্বার হচ্ছে 24.20, গভর্নমেন্ট অফিসিয়ালস। দেখো তোমরা সকলে এই রুলটা খোলো, এই জায়গাটা। অভিজিৎ আছো? অভিজিৎ বিশ্বাস? না স্যার, অভিযোগ নেই। নেই, বেশ। রুলটা তোমরা বার করেছো? বার করে 5 মিনিট পড়ো। আচ্ছা, একটু বলে নেই, মাঝখানে আমার মিনিট পাঁচেক একটু 5 মিনিটও লাগবে না, একটু গ্যাপ হতে পারে। সেই সময় কি বলা যায় তোমরা কিন্তু থাকবে, আমি সেই কাজটুকু করে তারপরে আবার তোমাদের সঙ্গে জয়েন করব, এটা অল্প সময়। আচ্ছা, এইখানে কি বলছে, হেড অফ দ্য গভর্নমেন্ট তাদের স্পিচ যখন থাকবে তখন আমরা হেডিং এ কি দেব, যে দেশের গভর্নমেন্ট সেই দেশের গভর্নমেন্টের তাহলে তার জিওগ্রাফিক নেমটা দেব। যেমন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্টের যদি স্পিচ থাকে তাহলে দেব প্রেসিডেন্ট। হলো, এরপরে আমরা প্রেসিডেন্ট হলো, তারপরে যেটা বলছে যে ইন্ডিভিজুয়ালাইজ করার জন্য অর্থাৎ সঠিক মতো এই স্পিচ গুলোকে অর্গানাইজ করা বাই স্পেসিফিক প্রাইম মিনিস্টার অর স্পেসিফিক কি বলা যায় প্রেসিডেন্ট, অথবা আমাদের দেশের নেচার অনুযায়ী আমাদের প্রত্যেকটি স্টেটের যিনি হেড অফ দি গভর্নমেন্ট অর্থাৎ চিফ মিনিস্টার, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যিনি গভর্নর আছেন তাদের স্পিচ গুলো আমাদের এই গভর্নমেন্ট পাবলিকেশনের এই নিয়ম অনুযায়ী রেকর্ড করা হয়। বুঝতে পারলে? তাহলে কি দাঁড়ালো, তাহলে সেই ক্ষেত্রে সেই রেকর্ডিংটা হবে ইন্ডিয়া যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয় তাহলে ইন্ডিয়া ডট প্রাইম মিনিস্টার, যদি ভারতবর্ষের রাষ্ট্রপতি হয় তাহলে ইন্ডিয়া ডট প্রেসিডেন্ট,
যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চিফ মিনিস্টার হন, তাহলে ওয়েস্ট বেঙ্গল ডট চিফ মিনিস্টার। যদি ওয়েস্ট বেঙ্গলের গভর্নরের স্পিচ যদি পাবলিশড হয়, তাহলে হবে ওয়েস্ট বেঙ্গল ডট গভর্নর। বোঝা গেল মৌসুমী? হ্যাঁ স্যার, বোঝা গেল। তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে কি লিখবো? আমরা ব্র্যাকেট দিয়ে যে প্রাইম মিনিস্টার, মানে চিফ মিনিস্টার অর প্রেসিডেন্ট অর গভর্নর, তাদের যে পিরিয়ড, যে সময়কালে সে ওই পদে ছিল, হলো, সেই সময়টা, অর্থাৎ সেইখানে সময় বলতে আমি ডেট দেওয়ার দরকার নেই, সালটা দেওয়া যাবে। অর্থাৎ কিনা এখন এই যে আমাদের এখন বর্তমান ওয়েস্ট বেঙ্গলে যে মানে মিনিস্ট্রি মানে ফর্মড হয়েছে, এই যে গভর্নমেন্ট, তাহলে সেই গভর্নমেন্টে ধরা যাক চিফ মিনিস্টারের ভাষণ, তাহলে ইনি এই যে এটা যেন কত 2021, তাহলে 2021-এ তিনি গভর্নমেন্ট ফর্ম করেছেন। তার আগের কথা বলছি, ধরা যাক 2016-তে তিনি সেকেন্ড টাইম গভর্নমেন্ট ফর্ম করেছিলেন। তাহলে 2016 থেকে 2021 পর্যন্ত যত স্পিচ আছে ওনার, সেই স্পিচ গুলো যখন লিখবো তখন আমরা লিখবো যে ওয়েস্ট বেঙ্গল ডট চিফ মিনিস্টার, ব্র্যাকেটের মধ্যে তার টেনিওর দেবো, অর্থাৎ 2016-2021। তাই তো সুমিত? ড্যাশ দেওয়া তো? ও সুমিত, রুলে হ্যাঁ কি স্যার, দেওয়া আছে? হ্যাঁ স্যার, ড্যাশ হ্যাঁ, দেওয়া আছে স্যার। ড্যাশ দিয়ে 2021, তারপরে স্পেস কোলন স্পেস দিয়ে যিনি ইনকামবেন্ট, অর্থাৎ এই চিফ মিনিস্টারের নামের এন্ট্রি এলিমেন্ট দেব, নামটা দেব। যদি দেখা যায় এন্ট্রি এলিমেন্ট ইজ সাফিসিয়েন্ট ফর দি পারপাস অফ আইডেন্টিফিকেশন অফ দ্য চিফ মিনিস্টার, হলো, তাহলে সেইটা দেব, এন্ট্রি এলিমেন্ট দেব, নতুবা আমরা পুরো নামটা দেব। এইবার ডিসাইড করো মমতা ব্যানার্জি কি নামে পরিচিত থাকবে, শুধু মমতা, না এই মানে এন্ট্রি এলিমেন্ট ব্যানার্জি দিয়ে থাকবে, না মমতা ব্যানার্জি দিয়ে থাকবে, হলো। ও ব্যানার্জি দিয়ে, মমতা ব্যানার্জির ক্ষেত্রে হলে তো তাহলে স্যার পুরোটাই থাকার কথা না, কেননা ওনাকে হ্যাঁ ব্যানার্জির হ্যাঁ থেকে হ্যাঁ মমতা ব্যানার্জি হ্যাঁ হিসেবে বেশি চেনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ব্যানার্জি দিয়ে ঠিক ঠিক আইডেন্টিফাই করা যাবে না। কিন্তু জ্যোতি বসু খুব পপুলার ছিলেন, জ্যোতি বসুর ক্ষেত্রে বাসু লিখলে অনেকটাই হতে পারে। আবার প্রথম প্রথম বা আমরা যখন এখন শিখছি তখন এইটুকু নিয়মটা জেনে নেই। এবার আমরা জ্যোতি বসু লিখলেও কোনো ক্ষতি নেই, মানে ক্ষতি নেই মানে এটা কি ভুল হবে না। আর আমরা যখন একটা লাইব্রেরি অ্যাকচুয়াল রিয়েল লাইফ সিচুয়েশনে একটা লাইব্রেরি এনভায়রনমেন্টে কাজ করব, তখন সেই কালের সেই ইউজারদের কি ধরনের সার্চ মানে কি বলা যায়, সার্চ মানে অপশন হয়, সেই দৃষ্টিভঙ্গিতে আমরা নামটা মানে সেইভাবে রেকর্ড করব। দেখো বোঝা গেল কিনা? হলো। তাহলে এই হচ্ছে, তারপরে কিন্তু তার যে আহ কি বলা যায়, বাকি যে ডেসক্রিপশনের অংশ, সেইগুলো কিন্তু যেমন থাকবে টাইটেল পেজে তেমনি লিখবো। সেখানে যদি ইনকামবেন্টের নাম না থাকে তাহলে আমরা ডেসক্রিপশনে লিখবো না, যদি থাকে তাহলে লিখবো, যেরকম টাইটেল পেজে থাকবে সেই রকম ভাবে অ্যাপিয়ার অ্যাপিয়ার হলো। অর্পিতা জানা? বোঝা হ্যাঁ গেল? স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ। তাহলে এইভাবে আমরা হেড অফ দি গভর্নমেন্টের ক্ষেত্রে করব। এবার কথা হচ্ছে যে তখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, স্যার পরীক্ষার সময় কি করে বুঝবো কে কতদিন ছিল না ছিল, অনেক পুরনো বা অনেক নতুনও হলো তোমার ক্ষেত্রে মনে না থাকতে পারে। এগুলো কিন্তু ইস্যু নয়। তোমার যদি জানা না থাকে তাহলে ওই জায়গায় মানে তুমি তো অন্তত জানো যে 2000 সালে মানে মোদি গভর্নমেন্ট এসছে, 2000 সালের যে কোনো পিরিয়ডের মানে এটা কটা টার্ম হলো মোদি গভর্নমেন্টের? এটা সেকেন্ড টার্ম হলো। সেকেন্ড টার্ম কত সালে হয়েছে? 18 সালে। তাহলে তার আগে বোধহয় 13 সালে ফার্স্ট টাইম এসেছিল, তাই তো? তো 14 যাই হোক, সাল, 14 থেকে 19। 14, ও 14 থেকে 19, তাহলে 14-তে তাহলে উনি এসছেন।
এবার যদি তোমার এরকম 14, 19 যেমন আমি ভুল বললাম, তো সেই ক্ষেত্রে কি বলা যায়, 20টা তো কনফার্ম, তাহলে 20 রেখে দুটো লেটার স্পেস গ্যাপ দিয়ে ডট দেবো, আবার 20 লিখে দুটো লেটার স্পেস গ্যাপ দিয়ে, না ডট তো দেবো না, 20 পরে একটু দুটো লেটার স্পেস গ্যাপ রাখবো, তারপরে ড্যাশ দেবো, দিয়ে 20 থেকে দুটো লেটার স্পেস গ্যাপ দেবো, দিয়ে ওইটাকে ব্ল্যাঙ্ক রেখে দেবো। আমি যেটা বলতে চাইছি, সাল দিতে হয়, এবার মনে না থাকলে এই রকম দিয়ে দেবে। আর এখানে জিজ্ঞাসা চিহ্ন বা অমুক তমুক ইত্যাদি কিছু দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে ইনফরমেশন তোমার হাতে নেই, তাই তুমি দিতে পারলে না। হলো? কি বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, বুঝতে পেরেছি স্যার। এবার ধরা যাক, এরপরে আমি মানে মানে এক্সাম্পলটা পাঠাবো, আমার একটা মনে আছে। সেইটা হচ্ছে যে সমস্ত প্রেসিডেন্টের স্পিচ গুলো একটা বই আকারে মানে পাবলিশড হয়েছে, বুঝতে পারলে? খুব বিখ্যাত, মানে খুব পপুলার বই আকারে সেখানে লেখা আছে হাইলাইটস অফ মেসেজেস। হলো, তারপরে টাইটেলের অংশ আমার মনে নেই, আমি এক্সাম্পলটা যখন পাঠাবো তখন মানে সেইখানে বলেছে যে ভারতবর্ষের প্রেসিডেন্ট ফ্রম 1962 থেকে বোধহয় 84, 20 বছর, এই 10 ইয়ারে যত প্রেসিডেন্ট আছে, মানে যত, আমি আমি একটা করছি, আমি একটু সময় থাকবো না, তারপরে আমি এসে জয়েন করছি। হ্যাঁ, স্যার আপনার কথাটা খুব আস্তে হয়ে গেছে, শোনা যাচ্ছে না। ওই স্যার তখন বললেন না একটু পরে আসবো, ওইটা মনে হয় স্যারের ফোন এসছে মনে হয়। হ্যাঁ স্যার, আসতে ভাবে যেটা শোনা গেল যে স্যার বললেন ও যে আমি স্যার, 5 মিনিট হ্যাঁ। বাদে আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কিছুই শুনতে পারলাম না আমি লাস্টে, তার জন্য বললাম। হ্যাঁ, ওটা প্রচন্ড আসতে শোনা গেল। আর পেছন থেকে একটা মানে গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে, যথাসম্ভব স্যার মনে হয় হয়তো ঘর থেকে বাইরে বেরোলেন হয়তো।
ঠিক আছে, তোমরা আছো তো? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ স্যার আছি। তো এই জাতীয় ধরা যাক হাইলাইটস অফ মেসেজেস, এটা হচ্ছে মানে প্রেসিডেন্টের স্পিচ। আমার টাইটেলটা পুরো মনে নেই বলে আমি পুরোটা বলছি না, আমি বিষয়টা বলছি। বইটা হচ্ছে এই ব্যাপার যে 1962 থেকে 84 এরকম একটা কিছু 20 বছর 22 বছরে যত প্রেসিডেন্টের স্পিচ সেইগুলো নিয়ে একটা বই আকারে প্রকাশিত। তাহলে সেইটা যখন লিখবো, তাহলে এখানে তো অনেক প্রেসিডেন্ট, এবং সেইখানে আমাদের এরকম নাম ঠাম ইত্যাদি সেই রকম মানে দেওয়া যায় না। তো আমরা শুধু লিখবো ইন্ডিয়া প্রেসিডেন্টস, তাহলে হেডিংটা এটা এইরকম ভাবে করতে হবে। বোঝা গেল? ইন্ডিয়া প্রেসিডেন্টস হলো। দেখো, আর এমনি হেড অফ দা গভর্নমেন্ট আমি বলছি ও সুমিত, এমনি যেন বইতে কি টাইটেল দেওয়া আছে, মানে রুলের টাইটেলটা, হেডিংটা? স্যার রুলের টাইটেলটা দেওয়া আছে স্যার গভর্নমেন্ট অফিসিয়ালস, তার মধ্যে স্যার দেওয়া আছে হেড অফ স্টেট। হ্যাঁ, হেড অফ স্টেট হলো। আমি হেড অফ গভর্নমেন্ট বলছি, যাই হোক না কেন, হেড অফ স্টেট। তাহলে হেড অফ স্টেট হলে কিভাবে করতে হবে সেই বিষয়টা তাহলে বোঝা গেল তো? হুম, ঠিক আছে। যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয় তো বলো, তা না হলে আমরা নেক্সটটায় যাচ্ছি। অর্থাৎ কিনা গভর্নমেন্টের আর একটা পার্ট হচ্ছে কনফারেন্স প্রসিডিংস হলো। তাহলে আমরা কনফারেন্সে যাব। ঠিক আছে, তাহলে এবার কনফারেন্সের জন্য পেজ নাম্বার কত সুমিত? স্যার কনফারেন্সের পেজ নাম্বার হচ্ছে 456, রুল নাম্বার হচ্ছে 24.7, কনফারেন্সেস আর লাগবে না 456। ওরে দাঁড়াও 456 সেখানে চলে যাও, গিয়ে দেখো এটা পাচ্ছ কিনা, না পেলে আমাকে বলো। পাওয়া গেছে তো? হ্যাঁ স্যার আচ্ছা, পেয়েছি। এইবার কি বলছি, হ্যাঁ, কনফারেন্স ওয়ার্কশপ মিটিং, তারপরে হচ্ছে আর একটা যেন কি বললাম, কনফারেন্স ওয়ার্কশপ মিটিং সেমিনার বলেছিলেন। সেমিনার, এগুলো, হ্যাঁ সেমিনার, সবই কিন্তু একই বিষয়। অর্থাৎ কিনা তোমরা রিয়া, তুমি একটু কনফারেন্সের ডেফিনেশনটা বলে দাও, পেজ নাম্বারটা বলে এটা একটু পড়ে দাও। হ্যাঁ স্যার করছি। হ্যাঁ, স্যার কনফারেন্সের গ্লসারিতে ডেফিনিশন আছে, গ্লসারিতে আছে। আগে পেজ নাম্বারটা বলো, গ্লসারি। স্যার পেজ নাম্বারটা আমি বার করছি, আমার খাতায় লেখা আছে তো আমি খাতা থেকে পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। স্যার সবারই খাতায় লেখা আছে এটা। না না, অনেকেই তো ছিল না কালকে। না না স্যার, স্যার, এটা এটা তো আপনি, বহুদিন আগে আপনি লিখতে হ্যাঁ বলেছিলেন, হ্যাঁ একদম ফার্স্টে প্রথম ক্লাসে। খাতায় প্রত্যেকে লেখা আছে এটা। ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখো সেইখান থেকে খাতা দেখো, বার করতে পারো। স্যার তাও আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার হলো 617। হ্যাঁ 617, সেই পেজে গিয়ে দেখো কনফারেন্সের ডেফিনেশন দেওয়া রয়েছে। রিয়া, তাও একবার পড়ে শুনিয়ে দাও। হ্যাঁ স্যার, কনফারেন্সের ডেফিনেশনে নাম্বার 1 এ আছে এ মিটিং অফ ইন্ডিভিজুয়ালস or representatives or various bodies for the purpose of discussing and slash or acting on topics of common interest. নাম্বার 2 তে আছে a meeting of representatives of a corporate body that constitute is legislative and governing body. কি মানে বোঝা গেল তো কনফারেন্স কাকে বলছে? যে কমন ইন্টারেস্টে কোনো পিপল তাদের সমস্যা যে সমস্ত রয়েছে সেই সম্পর্কিত আলোচনা সমাধান ইত্যাদির জন্য
একটা সময় একটা অংশে তারা মিলিত হয়ে তাদের কমন বক্তব্যগুলো তাদের বক্তব্যগুলো প্রকাশ করে। যেমন আমি লাইন নিয়ে বললাম, তাহলে নেক্সট এরা, তাহলে সেই ক্ষেত্রে যে করা রয়েছে, যে বিষয়বস্তুর উপরে বলা থাকবে, ধরা যাক অটোমেশন, লাইব্রেরি অটোমেশন। লাইন হচ্ছে তার জেনেরিক টাইটেল, মানে টাইটেল প্রপার, আর লাইব্রেরি অটোমেশন হচ্ছে তার সাবটাইটেল। তাহলে বর্তমান লাইব্রেরি অটোমেশন নিয়ে কার কি সমস্যা, বা কে কিরকম লাইব্রেরি অটোমেশনের প্রোগ্রাম গুলো গ্রহণ করেছে সেই সংক্রান্ত তাদের বক্তব্য, তাদের এক্সপেরিয়েন্স, তাদের রিসার্চ, এইগুলো সংক্রান্ত তারা লেখা একটা আর্টিকেল হিসেবে তারা সেইগুলোকে লিখে এই কনফারেন্সে সেটা প্রেজেন্ট করে। এই কনফারেন্সে প্রেজেন্ট করার পরে যে কনফারেন্সে যারা উপস্থিত থাকেন তাদের কিছু অ্যাডিশন, অল্টারেশন, কোনো ডাউট ক্লিয়ারিং ইত্যাদি থাকলে সেগুলো ডিসকাশনের মাধ্যমে সেইটা কনফারেন্সে সেইটা হয়ে থাকে। শোনা যাচ্ছে তো? কনফারেন্সে সেই হ্যাঁ স্যার। ডিসকাশন গুলো হয়ে থাকে, সেইগুলো পরবর্তীকালে যে আলোচনাগুলো হলো সেইগুলো একটা মুদ্রিত প্রিন্টেড ডকুমেন্ট আকারে প্রকাশিত যদি হয়, তাহলে সেইখানে আমরা সেই জাতীয় ডকুমেন্টের ক্যাটালগের ক্ষেত্রে কনফারেন্স হিসাবে সেটাকে ট্রিট করব। তাহলে সেই ক্ষেত্রে কি বলেছে, কনফারেন্সের নামের সঙ্গে যদি তার ফ্রিকোয়েন্সি বা কত সেকেন্ড কনফারেন্স, থার্ড কনফারেন্স, অথবা যদি সাল দিয়ে হয়, তাহলে সেইগুলোকে আমরা বাদ রাখবো কনফারেন্সের নামের সঙ্গে। আর কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়েছে, কোথায় অনুষ্ঠিত হয়েছে, সেইগুলো আমরা নামের মধ্য থেকে বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা পিওর কনফারেন্সের নামটা সেইখানে যুক্ত করব। দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে তোমাদের বইতে, সেই এক্সাম্পল গুলো দেখে দেখো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। হলো? তাহলে সেইটা বাদ দিয়ে আমরা পিওর কনফারেন্সের নাম হেডিং এ লিখবো। তাহলে প্রথমে আমরা কিছু বাদ দেব, অমিশন। দেখো রুলের মধ্যে অমিশন হিসাবে সবটা বলা আছে। যদি কারোর কিছু প্রশ্ন থাকে তো আমাকে বলো, বুঝতে অসুবিধা হলেই বলো। কারোর বুঝতে অসুবিধা হচ্ছে? রিয়া, শোনা যাচ্ছে তো আমার কথাগুলো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না মনে হয় কারোর বুঝতে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এই বাদ দেব প্রথম দফায়, তারপরে বলেছে অ্যাড করব। অ্যাড করব হচ্ছে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে সেটা অ্যাড করব। অ্যাড করতে গিয়ে তিনটে জিনিস অ্যাড করার কথা বলা আছে। এবার প্রত্যেকটা কনফারেন্সের রেসপেক্টে যে তিনটে তথ্যই থাকবে এমন নাও হতে পারে, সেই ক্ষেত্রে যে কটা তথ্য থাকবে কিন্তু সিরিয়াল অর্ডার ওইটা মেনটেন করব। অর্থাৎ প্রথমে দেব ফ্রিকোয়েন্সি, তারপরে দেব হচ্ছে মানে ইয়ার অফ কনভোকেশন অফ দা মানে মিটিং অর কনফারেন্স, যে বছরে এটা অনুষ্ঠিত হয়েছিল। ডেট আমরা দেব না, শুধু যে বছরে অনুষ্ঠিত হয়েছে সেইটা দেব। তবে তোমরা ডান দিকের পেজে দেখবে এখানে এক্সাম্পলও দেওয়া আছে, যেখানে কিছু ডেটও মেনশন করা আছে। মানে রুলটা যদি দেখো, রুলের বইতে দেখবে ডান দিকের পেজে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, সেইখানে দেখো ডেটও বলা আছে। কি সুমিত, তাই তো? ইয়ারের সঙ্গে ডেটও উল্লেখ করা আছে। হ্যাঁ স্যার, ডান দিকের স্যার একেবারে উপরে স্যার হ্যাঁ, আছে। হ্যাঁ। এইটার কারণটা হচ্ছে কি, যদি দেখা যায় কোনো কনফারেন্স, মিটিং এটসেট্রা, ওয়ার্কশপ ইত্যাদি যদি দেখা যায় যে বছরে একাধিকবার অনুষ্ঠিত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ডেট মেনশন করব। আদারওয়াইজ আমরা শুধুমাত্র ইয়ার মেনশন করব। তাহলে প্রথমে দেব ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি দিতে কিভাবে লিখবো, যদি ফার্স্ট কনফারেন্স হয় তাহলে 1ST, সেকেন্ড কনফারেন্স হলে 2ND, থার্ড যদি হয় 3RD। এইভাবে আমরা সংখ্যাগুলো লিখব। ঠিক আছে? কততম সেইটা প্রকাশ করব। তারপরে স্পেস, কোলন, স্পেস দিয়ে আমরা লিখব ইয়ার অফ কনভোকেশন, কবে এটা অনুষ্ঠিত হয়েছে, তাহলে সেইটা লিখব। লেখার পরে আমরা দেব হচ্ছে তোমার ইয়ার অফ কনভোকেশন। ইয়ার অফ কনভোকেশনের পরে দেব প্লেস অফ কনফারেন্স, কোথায় এটা অনুষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু প্লেস অফ পাবলিকেশন নয়, কোন জায়গায় এটা অনুষ্ঠিত হয়েছিল।
তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইউজুয়ালি সিটির নামটা দেব। অনেক সময় কনফারেন্সের ক্ষেত্রে বলা থাকে অমুক হোটেলে হয়েছে, অমুক হলে হয়েছে, এরকম কোনো হলের নাম দিয়ে বলা রইলো, বা ধরা যাক কি বলা যায় কোনো হোটেলে হয়েছে সেই হোটেলের নাম উল্লেখ করা আছে। যেমন ভারত সরকারের যদি খুব মানে বড় কোনো অনুষ্ঠান হয় যেমন অশোকা হল, এইরকম বড় বড় কিন্তু এরকম হল রয়েছে। তাছাড়া আরেকটা যেন কি সায়েন্স অডিটোরিয়াম, এরকম মানে আমার ঠিক এক্সাক্টলি নামটা মনে পড়ছে না। মানে এরকম প্রত্যেক আমাদের যেমন নিউ দিল্লিতে রয়েছে, কলকাতাতেও এরকম বড় বড় সেমিনার কনফারেন্স হল রয়েছে। হলের নাম যদি দেওয়া থাকে কিংবা যদি কোনো হোটেলের নাম দেওয়া থাকে, তাহলেও কিন্তু আমরা কি বলা যায় কনফারেন্সের ক্ষেত্রে সেই স্পেসিফিক হোটেল বা হল উল্লেখ না করে আমরা শুধু যে শহরে অনুষ্ঠিত হয়েছে সেই সিটি নেমটা দেব। অর্থাৎ প্লেস অফ পাবলিকেশন উল্লেখ করার সময় যেভাবে এগুলোকে ভেবেছি ঠিক সেইভাবে করব। মাথায় থাকবে? হ্যাঁ স্যার, থাকবে। তারপরে তো পরপর পরপর কনফারেন্সে যা থাকবে, আমি কোনো এক্সাম্পল এখনো পাঠাইনি, আমার সেটা পাঠাতে একটু সময় লাগবে, 2-3 দিনের মধ্যে আমি পাঠাবো সেইভাবে করে। ঠিক আছে, এইটা হলো। স্যার একটা কথা বলবো? বলো। বলছি যে এখানে প্লেস এই ডান দিকের পেজটাতে একটা যে এক্সাম্পল আছে, প্লেসের বাদিকের পেজেও আছে, প্লেসের জায়গায় মানে ডেটটা দেওয়া হলো, ইয়ারটা বা ডেটটা, সাথে স্পেস কোলন স্পেস দিয়ে 3টে ডট দিয়েছে। তাহলে কি প্লেসটা যদি না দেওয়া থাকে বা আমরা না পাই, তাহলে কি আমরা 3টে ডট দেবো ওখানে? তাই ওখানে আর কিছু বলেছে? 3টে ডট দিয়ে তার এক্সপ্লানেশন কিছু দিয়েছে? কেন 3টে ডট দিয়েছে? এক্সপ্লানেশন দেয়নি বোধহয়, না? না স্যার, এখনো অবধি তো চোখে পড়েনি, তাও দেখছি। না স্যার, কোনো এক্সপ্লেনেশন দেয়নি স্যার। যদি এক্সপ্লানেশন না থাকে তাহলে এটা ধরে নেওয়া যায় যে এরকম হয়তো প্লেস নেম জানা নেই তাই ওরকম দিয়ে হলো। তো সাধারণভাবে এইগুলো না আগের কালের অনেক পাবলিকেশনের ক্ষেত্রে এই জাতীয় বিষয়গুলো থাকতো। এই যে যেমন ওই যে সেই প্লেস নেম নেই, পাবলিশার্স এর নাম নেই, এই জাতীয় পাবলিকেশন কিন্তু বর্তমান কালে বড় একটা দেখা যায় না, সবটাই থেকে যায়। কিন্তু অনেক সময় আগের পাবলিকেশনে এইরকম থেকে যায়। কিছু আছে যে ম্যানুস্ক্রিপ্ট আকারে যদি থাকে তাহলে সেইগুলো থেকে যায়। তো এই কারণে এই সবগুলো বলা আছে। হলো, তাহলে আমরা সেইভাবে করবো। কিন্তু বর্তমান কালে এগুলো বড় একটা বিষয় নয়। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে আমরা এত মানে রুল নিয়ে আলোচনা করছি, আমরা রুল গুলো দেখে দেখে ক্যাটালগ করব। যখন দেখা যাবে যেগুলো জানার বাইরে কোনো কিছু আসছে, তখন আমরা এই রুলটাকে স্টাডি করে তারপরে আমরা সিদ্ধান্তগুলো মানে সেইভাবে আমাদের লাইব্রেরি রেকর্ড আমরা করে থাকবো। ঠিক আছে, কারণ রুলটা জানা থাকলে দেখো তোমার পক্ষে আমরা অনেক রুলই কিন্তু স্কিপ করে যাচ্ছি এই কারণে এত জটিল ভাবে কিন্তু রুল নিয়ে আলোচনা করলে তাহলে খুব প্রাথমিক অবস্থায় খুব মুশকিল হয়ে যাবে। এত ভাবার দরকার নেই, আমরা রুল যেহেতু জানি, রুল কোথায় কিভাবে রুল দেখতে হয় সেটাও জানি, তাহলে আমাদের কাছে কিন্তু এইটা বড় একটা সমস্যার কিছু নয়। যখন আমরা রিয়েল লাইফ সিচুয়েশনে এই কাজটা করব, তখন আমরা রুলকে কনসাল্ট করে সেইখান থেকে করে নিতে পারবো। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আর তাহলে আর এইভাবে হ্যাঁ হ্যাঁ আমরা স্যার। এইভাবে আমরা এটাকে করব। তাহলে দেখো কর্পোরেট বডির মধ্যে, কর্পোরেট অথরের মধ্যে কনফারেন্স, ইনস্টিটিউশন, প্রথম থেকে বলি গভর্নমেন্ট, তারপরে হচ্ছে ইনস্টিটিউশন অ্যান্ড কনফারেন্স, তার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমরা আলোচনা করে ফেললাম। এরপরে আমি কিছু এক্সাম্পল দেব, তোমরা সেগুলোকে করবে। তারপরে সব এক্সাম্পলের কিন্তু যে ডিসকাশন করা সম্ভব হবে তা কিন্তু নয়, তখন তোমাদের সমস্যা থাকলে তোমরা জানাবে। হলো, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে ক্লাস যখন হবে তখনই বলবে, কারণ পরবর্তীকালে সব দেখে থেকে কিন্তু প্রত্যেকটা কারেকশন করে দেওয়া কিন্তু সম্ভব হবে না।
আর এইরকম মাঝে মধ্যে আমরা যখন ডিপার্টমেন্টে যাব তখন ডিপার্টমেন্টে এসে তোমাদের সমস্যাগুলো কিন্তু মানে জাস্ট তুমি মানে দিয়ে দিলে যে এতগুলো ক্যাটালগ করে স্যার একটু দেখে দিন, তা কিন্তু নয়। তোমার সমস্যা কোথায় সেই সমস্যার জায়গাগুলো দেখবো, কারণ এত দেখা কিন্তু সম্ভব নয় ইন্ডিভিজুয়ালি। কারণ মোটামুটি ভাবে সব বলে দেওয়া আছে, সব জাতীয় এক্সাম্পল পাঠানো আছে, সেইগুলো কিন্তু এরকম সবকিছু দেখে করা কিন্তু সম্ভব হবে না। বোঝা গেল? স্যার আমার লোকেশনটা নিয়ে একটা কোশ্চেন আছে স্যার। স্যার বলে ফেলো। লোকেশনের এখানে স্যার অনেক এক্সাম্পলে দেখছি স্যার, মানে যেমন একটা বলছি, রিজিওনাল কনফারেন্স অন মেন্টাল মেজারমেন্ট অফ দ্য ব্লাইন্ড। তো এক্ষেত্রে স্যার বলেছে ফার্স্ট মানে ওটা ফ্রিকোয়েন্সি দিয়েছে, তারপর কোলন দিয়ে, তারপর 1951, তারপর কোলন দিয়ে পার্কিনসন্স ইনস্টিটিউশন, তারপর ব্র্যাকেট ক্লোজ করেছে। স্যার এখানে ইনস্টিটিউশনটাও উল্লেখ করে দিচ্ছে লোকেশনের মধ্যে, কারণ এরকম স্যার? কারণ কারণ বিষয়টা হচ্ছে যে এটা পার্কিনসন ইনস্টিটিউশনটা দিয়ে ইউজার্সরা বেশি খোঁজে, যাতে সেইটাতে যাতে তারা বিভ্রান্ত না হয় বা আরো সহজভাবে যাতে তারা বুঝতে পারে যে একটা বিষয়টা বুঝতেই পারছো যে পার্কিনসনের ইম্পর্টেন্সটা কোন জায়গায়, তাহলে সেই অর্থে এটা ইউজার্সদের সুবিধা হবে তাই তাদের দেওয়া আছে। এইগুলো সব আগামী দিনে যখন তুমি রিয়েল লাইফ কাজ করবে তখন ব্যাপারটা বুঝবে। আগে বেসিক বিষয়টা বোঝার চেষ্টা করো। আমরা প্লেস নেম দেবো, যেমন আমি গতকালকেও বলার চেষ্টা করেছিলাম, যেমন আমরা অনেক সময় বলে থাকি যে সায়েন্স কংগ্রেস যেটা হায়দ্রাবাদে হয়েছিল সেই সায়েন্স কংগ্রেসের প্রসিডিংসটা আমি চাই। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যেটা হায়দ্রাবাদে হয়েছিল সেইটা আমি চাই। তাহলে হায়দ্রাবাদের যে সায়েন্স কংগ্রেস, তাহলে প্লেস নেমটা যখন আমাদের হায়দ্রাবাদ থাকছে, সায়েন্স কংগ্রেস দিয়ে আমরা যখন এটা সার্চ করব ক্যাটালগে তখন খুঁজে পাবো সায়েন্স কংগ্রেস, তারপরে প্লেস নেমটা দেবো হায়দ্রাবাদ, দেখবে ইউজার্সরা হায়দ্রাবাদ, তাহলে সেইটা সে মানে মানে স্টাডি করবে। ব্যাপারগুলো বোঝা গেল? তাহলে প্লেস নেমের বিষয়টা হচ্ছে তার মূল মানে মানে তার উদ্দেশ্য হচ্ছে এটা। এইবার তুমি যেটা দেখলে পার্কিনসন ইনস্টিটিউট, আমি বলেছিলাম যে প্লেস নেম দেবো, পার্কিনসন ইনস্টিটিউট দিয়েছে, সেইটা হয়তো ইউজার্সদের বোঝার সুবিধার্থে সেইটা দেওয়া আছে। এইগুলো কিন্তু বললাম না, ক্যাটালগের জাজমেন্ট একটা বড় জিনিস। তো এইটা আমরা যখন যখন ক্যাটালগ করব রিয়েল লাইফ সিচুয়েশনে, তখন কিন্তু ইনস্টিটিউশনের রিকোয়ারমেন্ট, ইনস্টিটিউশনের পলিসি, অ্যাজ ওয়েল অ্যাজ ইউজার্সদের যে ধরনের সার্চ মানে কি বলা যায় এক্সপ্রেশন গুলো তারা করে থাকে, তার ভিত্তিতে আমরা এটা করি। বোঝা গেল সুমিত? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার এবার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আর কিছু কারো জিজ্ঞাসা আছে? কালকে আমি দেখবো যদি জানা স্যারের সঙ্গে আমি টাইমটা অল্টার করতে পারি তাহলে আমি আগে করব, তা না হলে তোমরা একটু খেয়াল রাখবে, যদি আমি মানে একটু টাইম দেই তাহলে সেইভাবেই করে নেবে। একটু দেখে নেবে, আমি বলে দেবো ওখানে, এক আধজনকে বলে দেবো, তারপরে তারা একটু তোমাদের কমন গ্রুপে পোস্ট করে নেবে। যদি দেখো যে জানা স্যার সকালে ক্লাস নিচ্ছেন, তাহলে পরের দিকে কোনো একটা সময় আমার ক্লাসের প্রোগ্রাম আমি রাখবো, কারণ কালকে আরেকটু আমার সমস্যা আছে। ফার্স্ট আওয়ারে হলে আমি সহজে করে নেব, আমি জানা স্যারের সাথে কথা বলে নিচ্ছি। তাহলে সেইভাবে আমরা টাইম, জানা স্যারের টাইম বলবেন, আমিও আমার টাইম বলবো। ঠিক আছে? আমার টাইমটা অনেক অ্যাডভান্স, যেমন আজকে অনেক অ্যাডভান্স বলে দেখতে পেরেছি, সেরকম হয়তো পারবো না, কিন্তু তোমরা একটু নজর রেখো। আমি তাহলে এর পরের দিনকে, কারণ যেহেতু আমি এক্সাম্পল গুলো নিয়ে বলতে পারছি না, তাহলে আমি কালকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিগার্ডিং সিরিয়াল পাবলিকেশন। হলো রিগার্ডিং সিরিয়াল পাবলিকেশন। ও তার আগে বরঞ্চ এইটা করে নেব, যে ওটা ওটা হচ্ছে অ্যানালিসিস। দেখবে চ্যাপ্টার 13 অ্যানালিসিস আছে। এই চ্যাপ্টার 13টা তোমরা একটু পড়ে নিও, অল্প খানিক বিষয়টা একটু পড়ে নিও, তারপরে আমি তার ব্যাখ্যা বলে দিয়ে তারপরে আমি সেইটাকে একটু বুঝিয়ে দেব, তারপরে অ্যানালিসিসের এক্সাম্পল পরে পাঠাবো, পরে অ্যানালিসিস গুলো আমরা করে নেব। ঠিক আছে? তাহলে আগে অ্যানালিসিস, তারপরে হচ্ছে সিরিয়াল পাবলিকেশন, তারপরে ইউনিফর্ম টাইটেল, এই মোটামুটি আমরা করব। হলো? তাহলে এশিয়া শেষ হয়ে যাবে, তারপরে আমরা সিসিসি শুরু করব, ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার হলো? তাহলে আমার কালকের ক্লাসের টাইমটা সেই রকম হবে, ফার্স্ট আওয়ারে না হলে আমি পরের দিকে একটু করে জানাবো, সেইভাবে আমরা ক্লাস।
বোঝা গেল? অর্পিতা, অর্পিতা জানা? অর্পিতা জানা? হ্যাঁ স্যার, বোঝা গেল। সেইভাবে কালকে একটুখানি খেয়াল রাখবে, আবার ক্লাস কখন হচ্ছে সেইভাবে জয়েন করার চেষ্টা করবে। তাহলে এখন আজকে আমরা শেষ করি। তাহলে এবার আমি বেরিয়ে আসি, তোমরাও বেরিয়ে এসো।